স্টুডেন্টস, আমরা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি, চতুর্থ অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য, ন্যায়। আইন স্বাধীনতা পড়ে দিয়েছি। আজকে দেখো পার্ট 3 সাম্য, ইকুয়ালিটি। সাম্য কথাটা আমরা সবাই কম বেশি জানি। সাম্য মানে কি? মানে সবকিছু একটা সমান অধিকার। সাম্য কথাটা বললে আমাদের মাথায় আসে সমান অধিকার। এবার দেখো আমাদের রাজনৈতিক সাম্য আছে, কিন্তু অর্থনৈতিক সাম্য নেই। অর্থনৈতিক সাম্য থাকলেই আসলে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, তা নাহলে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। দেখা যাক, পড়ে দেখো। স্বাধীনতার মতো সাম্যের আদর্শ যুগ যুগ ধরে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে মানুষকে অনুপ্রাণিত করেছে। কিন্তু ফ্রাঙ্ক ঠাকুরদাস সাম্যের ধারণাকে একটি বহুমাত্রিক ধারণা বলে চিহ্নিত করেছেন, কারণ সাম্যের ধারণার মতো এত কৌতূহল সৃষ্টিকারী ও বিভ্রান্তিকর অন্য কোনো ধারণার অস্তিত্ব চোখে পড়ে না। বার্কারের মতে সাম্যের ধারণা হলো এমন একটি পরিবর্তনশীল ধারণা যা অতি সহজেই তার আকৃতি পরিবর্তন করে নতুন রূপ ধারণ করতে সক্ষম। দেখো সাম্য অর্থ কি, মিনিং। আপাত দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সকলেই সমান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব বিষয়ে সমতা বা অভিন্নতাকে বোঝায় না বলে অধ্যাপক লাস্কি মন্তব্য করেছেন। তার মতে সাম্য বলতে বোঝায় এক বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান। তার সাম্য কি? বিশেষ কারোর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা থাকবে না এবং সকলেই রাষ্ট্র কর্তৃক পর্যাপ্ত সুযোগ সুবিধা হবে, সেটাই হচ্ছে সাম্য। প্রথমটি হলো সাম্যের নেতিবাচক দিক এবং দ্বিতীয়টি হলো ইতিবাচক দিক। বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিত এটাকে বলছে নেতিবাচক দিক, আর সকলকে পর্যাপ্ত সুযোগ এটাকে হচ্ছে ইতিবাচক দিক। ব্যবহারিক ক্ষেত্রে স্বাভাবিক কারণে মানুষের দাবি, সামর্থ্য, প্রয়োজনের ভিন্নতা থাকতে পারে। তাই লাস্কি মন্তব্য করেছেন যে মানুষের অভাব, যোগ্যতা, প্রয়োজনের মধ্যে যতদিন পার্থক্য থাকবে ততদিন ব্যবহারের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হবে না। মানুষের যোগ্যতা, মানুষের যদি অভাব থাকে তাহলে অভাবী মানুষ আর একটা ধনী মানুষ তো একরকম হতে পারে না। আবার যার যোগ্যতা কম তারও একরকম হতে পারে না, যোগ্যতা বেশি আর যার প্রয়োজন। অর্থাৎ সাম্যটা খুব জটিল একটা বিষয় আর কি। একজন রাজমিস্ত্রি কখনো সমাজের কাছ থেকে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা ও স্বীকৃতি দাবি করতে পারে না। আমরা যতই যে বলি সব মানুষ সমান, কিন্তু বাস্তবিকতা হয় একজন লেবার শ্রেণী, ধরো একজন কারখানার কুলি, তাকে আর সেই কারখানারই ম্যানেজার নিশ্চয়ই দুজনকে এক করা হবে না। ঠিক আছে, কেন করা হবে না? এই যুক্তি অনেক। কারণ কি, দেখো অর্থনৈতিক দিক থেকে সে পিছিয়ে পড়া, অর্থনৈতিক দিক থেকে যেমন শিক্ষাও পিছিয়ে পড়তে পারে, এরকম আর কি। রাষ্ট্র উভয়কে সমমর্যাদা, সমান স্বীকৃতি প্রদান করলে প্রতিভার বিকাশ ঘটবে না এবং সমাজের অগ্রগতিও ব্যাহত হবে। ঠিক আছে, সুতরাং সাম্যের সংজ্ঞা বিশ্লেষণ করলে একথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে সাম্য বলতে কখনোই সমান ব্যবহার বা ব্যবহারের অভিন্নতাকে বোঝায় না। যোগ্যতা, দক্ষতা, ক্ষমতার দিক থেকে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য থাকায় রাষ্ট্র বা সমাজের কাছ থেকে তারা কখনোই সমান ব্যবহার বা স্বীকৃতি দাবি করতে পারে না। প্রকৃতি দেখো, অধ্যাপক লাস্কি এক নেতিবাচক ও দুই ইতিবাচক এই দুই দিক থেকে সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন। তাছাড়া মার্ক্সবাদীরাও ভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করেছেন। দেখো, এক নেতিবাচক অর্থে সাম্য। নেতিবাচক অর্থে সাম্য বলতে জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে কোন রকম বৈষম্য না করাকে বোঝায়। কারণ এগুলির ভিত্তিতে বৈষম্য করার অর্থ হলো ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সাম্য হলো নিজের যোগ্যতা ও দক্ষতার অনুযায়ী যে কোনো সরকারি পদে আসীন হওয়ার সুযোগ সৃষ্টি। আমার যদি যোগ্যতা থাকে, আর একজনের যদি সমান যোগ্যতা থাকে, তাহলে আমরা দুজনেই আসীন হওয়ার সমান যোগ্যী আর কি। তখন ওই জন্য তো আমাদের দেশে পরীক্ষা সিস্টেম। আমাদের দেশে পরীক্ষা সিস্টেম কেন? চাকরির পরীক্ষা সিস্টেম কেন? কারণ যার যোগ্যতা আছে সেই চাকরিটা পাক, সবাই পরীক্ষা দিয়ে সুযোগ আর কি, যার যোগ্যতা আছে সে পাবে। তাই কোনো পদে কাউকে কেবল উত্তরাধিকার সূত্রে বসতে দেওয়া হলে সাম্যের নীতিটি লঙ্ঘিত হয়। এখানে কোনো রাজার ছেলে কেউ নেই যে সে আসবে আর তাকে বসতে দেওয়া হবে। ঠিক আছে, এখানে যে চাকরিটার যোগ্য সেই পাবে আর কি। তবে সাম্যের নীতি অনুযায়ী সমান যোগ্যতার ভিত্তিতে স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমান চাকরি লাভের সুযোগ থাকলেও কয়েকটি বিশেষ ক্ষেত্রে সংখ্যাগত কারণে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় সামরিক বাহিনী ও পুলিশের চাকরিতে স্ত্রীলোক অপেক্ষা পুরুষদের অধিক পছন্দ করা হয়। হ্যাঁ, সামরিক বাহিনীতে দেখো স্ত্রীলোক একটু অসুবিধা, এখন অনেক নিচ্ছে, এখন মহিলা পাইলটও হচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের কাজ করতে অসুবিধা হয়। ঠিক আছে, কিন্তু তুমি দেখো নার্স, ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু নার্স চাকরিটা আমাদের মাথায় প্রথমে আসে। নার্স বলতে আমরা কিন্তু ছেলে নার্সদের কথা ভাবিই না, আসলে এখন কিন্তু ছেলে নার্সও হচ্ছে, কিন্তু নার্স বলতে আমাদের প্রথমেই মাথায় আসে মেয়েদের কথায়। অর্থাৎ এই চাকরিকে মহিলারা অগ্রাধিকার আর কি, এটা বল। আবার রোগীর পরিচয়ের জন্য নার্স নিয়োগের সময় পুরুষ অপেক্ষা মহিলাদের অগ্রাধিকার সর্বজন স্বীকৃতি লাভ করেছে। এই ধরনের নিয়োগ সাম্যনীতির পরিপন্থী নয়। তাহলে নার্স যদি মেয়েদের নিয়োগ করা হয় সেটা কোনো সাম্যনীতির পরিপন্থী নয়। আবার যুদ্ধক্ষেত্রে যেখানে কঠিন যুদ্ধ করে বেড়াতে হবে সেই সব জায়গায় স্থল বাহিনীতে তখন ছেলেরাই নিয়োগ হবে। এখানে কোনো কিন্তু ছেলে বা মেয়ে কোনো সাম্যের যুদ্ধ কিছু হচ্ছে না, এটা নেতিবাচক অর্থে সাম্য আর কি।
ইতিবাচক অর্থে সাম্য কি? ইতিবাচক অর্থে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানকে সাম্য বলা হয়। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সমান সুযোগ সুবিধা অভিন্ন ধারণা নয়। যেহেতু সব মানুষের প্রয়োজনীয়তা ও দাবি সমান নয়, তাই তাদের প্রচেষ্টা একই ধরনের হয় না, সেহেতু তাদের আত্মবিকাশের জন্য ভিন্ন ভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন। তাই বেন ও পিটার্স মন্তব্য করেছেন যে ইতিবাচক সাম্য বলতে প্রত্যেকের আত্মবিকাশের উপযোগী যথাযথ সুযোগ সুবিধাকে বোঝায়। কি বলছে? প্রত্যেকের আত্মবিকাশ যথাযথ সুযোগ, মানে একজনের আত্মবিকাশের যে সুযোগ তাকে পাওয়া তার প্রাপ্য, সেটা পাওয়াটাই হচ্ছে যথাযথ সুযোগ আর কি। ওয়ার্কার সাম্য বলতে সমজাতীয়তাকে বোঝায়নি, কারণ সমজাতীয় আচার আচরণ সামর্থ্যের অবাধ বিকাশের পথে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে। একটি উদাহরণ হিসেবে সাহায্যে তিনি বিষয়টি চমৎকার ব্যাখ্যা করেছেন। দৌড় শুরু হওয়ার পূর্বে সব প্রতিযোগিতা যেমন একটি সরলরেখায় দাঁড়ায়, তেমনি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমান সুযোগ সুবিধার সাহায্যে ব্যক্তিবর্গ সম্ভব বিকাশের জন্য সবাইকে একই সরলরেখায় দাঁড়াতে হয়। সুতরাং শুরুতে সাম্যের প্রয়োজন, কারণ সবাই প্রদত্ত সুযোগে সদ্ব্যবহার করতে পারে না। এক্ষেত্রে সকলকে সমান মর্যাদা ও স্বীকৃতি প্রদানের অর্থ হলো সাম্যের নীতিটিকে উপেক্ষা করা। ধরো স্কুলে একই রকম পড়ানো হয়, সবাইকে পড়ানো হচ্ছে, কেউ ফার্স্ট আছে কেউ লাস্ট আছে, কেউ পাসই করতে পারছে না। আচ্ছা, যে পাস করতে পারছে না তাকে তো পরীক্ষা উঠিয়ে দিয়ে তো তার সামনের বৃদ্ধি হলো, ঠিক আছে। আবার যে ভালো করছে তাকে তো রেখে দেওয়া যাবে না। দেখো, 3 মার্ক্সবাদীদের দৃষ্টিতে সাম্য। মার্ক্সবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্যের বিচার বিশ্লেষণ করেছেন। সাম্য বলতে মার্ক্স ব্যক্তির স্বতন্ত্র প্রয়োজন এবং জীবনকে সমান করে দেওয়ার কথা কখনোই বলেননি। সাম্য বলতে তিনি সমাজের বুক থেকে শ্রেণী বিভাগ লোপের কথাই বলেছেন, অর্থাৎ এক, পুঁজিপতিদের উচ্ছেদ ও অধিকারচ্যুত করার পর যেসব মেহনতি মানুষ সমানভাবে মুক্তি লাভ করবে। বি, উৎপাদনের উপাদানসমূহ সমগ্র সমাজের সম্পত্তিতে পরিণত হওয়ার পর ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব লোপ পাবে। সি, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করার সমান কর্তব্য প্রত্যেকের থাকবে এবং কাজের পরিমাপ অনুযায়ী প্রতিটি মেহনত মানুষ সমান পারিশ্রমিক পাবে। এবং ডি, সামর্থ্য অনুযায়ী কাজ করাকে প্রত্যেকে কর্তব্য বলে মনে করবে। মার্ক্সবাদীরা মনে করেন যে বৈষম্যমূলক সমাজে কখনোই সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ উৎপাদনের উপকরণের মালিকরা সমাজে যেসব বিশেষ সুযোগ সুবিধা পায় সাধারণ মানুষ সেগুলো থেকে বঞ্চিত থাকে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে লেনিন বলেছিলেন, শোষক ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই স্বীকার করি না। বা দেখো, বিভিন্ন রূপ, ডিফাইন্ড ফর্মস। যেহেতু সাম্য হল একটি বহুমাত্রিক ধারণা, সেহেতু বিভিন্ন রূপ থাকা স্বাভাবিক। সাম্যকে প্রধানত নির্মূল 4 ভাগে ভাগ। এক হচ্ছে স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্য এর প্রবক্তারা মনে করেন জন্ম থেকে প্রত্যেকে স্বাধীন এবং সমানাধিকার সম্পন্ন। প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকরা যেমন তাদের মধ্যে সিসেরো, পলিবিয়াস প্রমুখ রোমান চিন্তাবিদ, পরবর্তী সময় খ্রিস্টান ধর্মযাজকরা এবং রুশো এরূপ সাম্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। 2, সামাজিক সাম্য। সামাজিক সাম্য, সোশ্যাল ইকুয়ালিটি বলতে সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সমতাকে বোঝায়। যখন জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, অর্থ, প্রভাব, প্রতিপত্তি প্রভৃতির ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য নিরূপণ করা হয় না, তখনই তাকে সামাজিক সাম্য বলে আখ্যা দেওয়া হয়। বার্কার সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠাকে সামাজিক সাম্য বলে অভিহিত করেছেন। দাস সমাজ ও সামন্ত সমাজে এরূপ সাম্যের অস্তিত্ব ছিল না, কিন্তু ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক সাম্যের ধারণা প্রসার লাভ করে। তিনি দেখো, আইনসম্মত সাম্য। 19 ও 20 শতকে উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা আইনগত সাম্য, লিগাল ইকুয়ালিটি প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আইনগত সাম্য বলতে প্রধানত 2টি জিনিসকে বোঝায়। এক হচ্ছে এ, আইনের দৃষ্টিতে সাম্য, এবং বি, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এবং আইনের দৃষ্টিতে সাম্যের অর্থ হলো কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। আমাদের কিন্তু আইনের সাম্য স্বীকৃত আছে। আমরা সব যে কোনো কিছুর মধ্যে সুপ্রিম কোর্টে যেতে পারি, ঠিক আছে। আইনের দৃষ্টিতে কিন্তু সবাই সমান, একজন ধনী মানুষও চায়, একজন দরিদ্র মানুষও তাই। ক্ষমতা, পদমর্যাদা, অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং একই ধরনের অপরাধের জন্য দায়ী সব অপরাধী সম পরিমাণ শাস্তি লাভ করবে। অপরদিকে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়া বলতে বোঝায় সম পর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযুক্ত হবে। আইনগত সাম্যকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ব্যক্তিগত সাম্য, 2 রাজনৈতিক সাম্য এবং 3 অর্থনৈতিক সাম্য। দেখো, সমাজের প্রতিটি ব্যক্তি সমানভাবে সামাজিক অধিকার ভোগের সুযোগ সুবিধা লাভ করলে তাকে ব্যক্তিগত সাম্য বলে অভিহিত করা হয়। আবার 2, রাজনৈতিক সাম্য বলতে সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণের অধিকারকে বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে সকলের নির্বাচনে অংশগ্রহণ, সরকারের কাছে অভাব অভিযোগ পেয়ে সরকারি কার্যের সমালোচনা করার সমান অধিকার প্রভৃতিকে রাজনৈতিক সাম্য বলা হয়। সেই সময় আমাদের রাজনৈতিক সাম্য আছে। 3, দেখো, বুর্জোয়া তান্ত্রিকরা আয় ও সম্পত্তির অধিকারের সমতাকে অর্থনৈতিক সাম্য বলে চিহ্নিত করেন, কিন্তু এরূপ অধিকার সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার পরিবর্তে অসাম্যকে ডেকে আনে। তাই আজকে
সকলের সম পরিমাণ সম্পদ রাখার অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। অর্থনীতি সাম্য বলতে তিনি সকলের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ সুবিধাকে বোঝাতে চেয়েছে। কিন্তু বলেছি অর্থনৈতিক সাম্য আমাদের নেই, কারণ কেউ প্রচন্ড ধনী, কেউ একদম গরিব, কেউ খেতে পাচ্ছে না, অর্থনৈতিক সাম্য কি করে থাকবে? নেই। এরপরে দেখো আন্তর্জাতিক সাম্য। সাম্যের নীতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য, ইন্টারন্যাশনাল ইকুয়ালিটি বলা হয়। ক্ষুদ্র বৃহৎ, শক্তিধর শক্তিহীন, সম্পদশালী সম্পদহীন রাষ্ট্রসমূহকে সমমর্যাদা করা হলে, সমমর্যাদা প্রদান করা হলে এরূপ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। এসব আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।